আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, এই ভিডিওটির যে শিরোনাম, এটি যখন নির্ধারণ করেছিলাম তখন ইরানের অবস্থা ছিল পশ্চিমাদের অনুকূলে। আর এখন যখন রেকর্ড করছি এই ভিডিওটি, তখন ইরানের অভ্যন্তরীণ ঘটনা অলমোস্ট ইরান সরকারের নিয়ন্ত্রণে। যখন প্রসারিত হবে তখন কোন অবস্থায় যাবে আমি বলতে পারি না। তবে এখানে একটা বিষয় হলো, পৃথিবীর দুটো বৃহৎ শক্তি ইরান ঐতিহ্যগতভাবে এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম শক্তি। আর যদি হাজার হাজার বছর তার ইতিহাস পর্যালোচনা করেন, এই ইরানের ইতিহাস প্রায় ৩,৫০০ বছরের ইতিহাস। তো সেই ইতিহাসে তারা যেভাবে পৃথিবীকে ডমিনেট করেছে, পৃথিবী ডমিনেট করা, অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণকে ডমিনেট করা, ক্ষমতার কেন্দ্রে বসে থেকে সুসংহতভাবে ক্ষমতা পরিচালনা করা, এই কাজগুলো ইরান যেভাবে ৩,৫০০ বছর ধরে করে আসছে, এই অভিজ্ঞতা পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর মধ্যে নেই। ফলে ইরানের যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির নেতা হন, তাদের জেনেটিক্যালি নেতৃত্ব দেওয়ার যে বিশ্বমানের ক্ষমতা থাকে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠী, কি ব্রিটিশ, কি ফ্রান্স, কি ওলান্দাস, কি ডাচ, কি আমেরিকান, কারোর মধ্যে নেই, কি ইন্ডিয়ান, কোনো, এমনকি তুরস্ক, কারোর মধ্যে নেই। তারা জানে কি করে আরবদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় এবং কি করে আরবদেরকে শেষ করতে হয়। এটা উমাইয়া খেলাফতে, আব্বাসীয় খেলাফতে তারা সেটা দেখিয়ে ফেলেছে। এমনকি খোলাফায়ে রাশিদিনের সময় তারা সেই জিনিসটি দেখিয়ে ফেলেছে। এই যে শিয়া এবং সুন্নির যে বিরোধ, জঙ্গে জামাল, উষ্ট্রির যুদ্ধ, পরবর্তীতে কারবালার যুদ্ধ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যে যুদ্ধ হলো, যেটিকে বলা হয় সিফফিনের যুদ্ধ, এই পুরো যুদ্ধের নিয়ামক, সিদ্ধান্তদাতা এবং এই যুদ্ধ পরিচালনার পিছনে যেভাবে দ্য পার্সিয়ান ইন্টেলিজেন্স কাজ করেছে, যেভাবে আব্বাসীয় ডাইনেস্টির উত্থান বার্মেকি পরিবারের মাধ্যমে, এই ইরানের বার্মেকি পরিবার, আর যেভাবে পতন এই ইরানের যে সর্বশেষ আব্বাসীয় খলিফা, তার সঙ্গে ইরানের যে শিয়াপন্থী প্রধানমন্ত্রী ছিলেন, তার যাকে বলা হয় অসতর্কতা এবং তার অসহযোগিতার কারণে মঙ্গলরা সেখানে এসে, হালাকু খানরা সেখানে এসে আব্বাসীয় খেলাফত শেষ করে দেয়। মানে তারা নিজেরা চালিয়েছেন, বিশ্ব জয় করেছেন, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, আবার কখনো কখনো কোনো কোনো সাম্রাজ্যের প্রধান মন্ত্রী রূপে, প্রধান সেনাপতি রূপে তারা এই পৃথিবীকে ডমিনেট করেছেন ৩,৫০০ বছর ধরে। এরকম অভিজ্ঞতা অন্য কোনো জাতিগোষ্ঠীর নেই। আমেরিকার আমরা যে এই রমরমা অবস্থা দেখছি, এটা মূলত সেই জন এফ কেনেডির জমানা থেকে, ৬০-এর দশক থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ ৭০ বছর। ইরান খুঁজলে আপনি এমন অনেক সম্রাট পাবেন যারা ৭০ বছর নিজেরা এককভাবে শাসন করেছেন। এখন সেই ইরান তাদের সর্বশক্তি নিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আর যাকে বলা হয় আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, তারা সর্বশক্তি দিয়ে একেবারে মানচিত্র থেকে ইরানের যে বর্তমান শিয়া সমর্থিত খামেনি সরকার, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে এখানে একটা গণতান্ত্রিক সরকার তাদের পছন্দ মতো, তারা যেভাবে ইরাকে খেলেছে, যেভাবে লিবিয়াতে খেলেছে, অথবা ধরেন একটা মনার্কি যেভাবে সংযুক্ত আরব আমিরাতে আছে, যেভাবে সৌদি আরবিয়াতে আছে, কাতার, বাহরাইন, দুবাই, কাতার, বাহরাইন, দুবাইতে আছে, ঠিক ওইভাবে এরকম একটা অতীতের সেই রেজা শাহ পাহলবির মতো এরকম একটা মনার্কি তারা চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। এবং এই দুটো শক্তির মুখোমুখি সংঘর্ষে ইরানের একটা বিশাল শ্রেণীর জনগণ জড়িয়ে পড়েছে এবং এই জনগণ যারা জড়িয়েছে তাদেরও যৌক্তিক কারণ আছে। এখানে
এখানে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের মধ্যে আমেরিকার কোনো পক্ষপাতিত্ব নেই। কিন্তু সামহাউ আমেরিকা এখানে ফুয়েল ঢালছে এবং ইরান ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুরো ব্ল্যাক আউট করে তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা এই বিদ্রোহ দমনের চেষ্টা করছে। পশ্চিমা দুনিয়া বলছে যে ইরানকে থামানোর জন্য তারা প্রয়োজনে আবার ইরান আক্রমণ করবে। এটা মানে ইরানের জন্য অনেক ভালো একটা বিষয় হয়ে যাবে এখন যারা চালাচ্ছেন। আমরা সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও হয়তো করব। এখন আমরা একটা হাইপোথেটিক্যাল আলোচনায় যাই। সেটা হলো ধরুন আমেরিকা এখানে বিজয়ী হলো। খামেনি, আলী খামেনি ধর্মীয় নেতা, তিনি নিহত হলেন। অথবা তাকে মাদুরোর মতো ধরে নিয়ে আমেরিকাতে বিচার করা হলো একেবারে হ্যান্ডকাপ পরিয়ে। এটার ফলে মধ্যপ্রাচ্যে কি হবে? নম্বর 1। আর এর ফলে আফগানিস্তানে কি হবে? বাংলাদেশে কি হবে? বোঝার চেষ্টা করুন যে আমাদের মধ্যে এখন ইন্টেলেকচুয়াল লেভেলে যারা ধর্মতত্ত্ব নিয়ে রাজনীতি করেন তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক লেভেলে শিয়া এবং সুন্নি প্রচণ্ড বিরোধিতা আছে। অনেক লোক ইরানকে পছন্দ করে, ইরানের ইসলামাইজেশনকে পছন্দ করে, কিন্তু ক্ষমতার কেন্দ্রে যারা বসে আছে, শিয়াইজম যারা প্রতিষ্ঠা করছে, তাদেরকে জমের মতো ভয় পায় এবং এই কারণে পুরো মধ্যপ্রাচ্যের যে ইসলামিক স্কলার যারা আছেন, বিশেষ করে মাযহাবগুলো, যেমন মিশরে সেখানে মালিকি মাযহাব বা শাফি মাযহাব, তারপর সৌদি আরবে এখানে হাম্বলি মাযহাব, আহমেদ ইবনে হাম্বলের মাযহাব। তো এই মাযহাব কেন্দ্রিক যে সকল স্কলার রয়েছেন, সেই স্কলারগুলোর মধ্যে আবার আলাদা গ্রুপ আছে, স্কুল আছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী মধ্যপ্রাচ্যের যে বড় স্কুলটি, যিনি মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর এবং তার যে ক্ষমতা, ওখানকার যে রাষ্ট্রীয় প্রোটোকল, তিনি সেখানকার চিফ জাস্টিস শরিয়া আদালতের প্রেসিডেন্টকে তিনি শপথ পড়ান এবং প্রেসিডেন্ট শিশির পরে তার ক্ষমতা। তো যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, এবং তিনি ওখানকার যে আল আজহার মস্ক আছেন সেখানকারও খতিব। তো উনি যদি একটা যাকে বলা হয় খুতবা দিয়ে দেন, ফতোয়া দিয়ে দেন যে কোনো একটা বিষয়, মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে তার মাযহাবের যারা লোকজন রয়েছেন। তো এখন কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ শিয়াদের মধ্যে আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ইমাম মালিকের যে মালিকি মাযহাব, তার সঙ্গে আবার সৌদি আরবের যারা রাজপরিবারে আছেন তারা যে মাযহাব অনুসরণ করেন সেটা হল আহমেদ ইবনে হাম্বলের মাযহাব। যদি অনেকে এটাকে ওহাবি বলেন, ওহাবি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে যে মাযহাব যেটা আছে সেটা আহমেদ ইবনে হাম্বলের। তো তাদের সঙ্গে একটা নৈতিক দ্বন্দ্ব সংঘাত আছে। কিন্তু যেই মুহূর্তে ইরানের গ্র্যান্ড ইমামকে আয়াতুল্লাহ আলী খামেনিকে গ্রেপ্তার করা হবে, তাকে মারা হবে, এই মুসলমান বিশ্বের যে যারা আমজনতা, তারা এসব মাযহাব কোনো কিছু মানবেন না। কে ওয়াহাবি, কে খারেজি, কে কোনটা, ডাজ নট ম্যাটার। মুসলমান সব এক হয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তাদের যারা দালাল আছেন রক্তারক্তি শুরু হয়ে যাবে, একজনও টিকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর যে ধরনের অরাজকতা তৈরি হয়েছিল, ঠিক ওইরকম আর একটা অরাজকতা মুসলিম বিশ্বে তৈরি হয়ে যাবে। সেম আফগানিস্তানে তৈরি হবে, পাকিস্তানে তৈরি হবে, আর বাংলাদেশে তো হবেই। এখানে মানে কোনো রাজনৈতিক দল, সেটা জামাত হোক বা অন্য যে সমস্ত হেফাজত হোক, মানে এই যে ইরানের যে ঘটনা, এই ঘটনার পরে যেভাবে বাংলাদেশের 18 কোটি মুসলমানরা রাস্তায় নেমে আসবে, ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই। এক ওসমান ইবনে হাদির ঘটনা দেখেন। তো বাংলাদেশের যে দেখুন এখন এই যে এখানে একটা শিয়া মসজিদ আছে, এখানে একটা শিয়া সম্প্রদায় আছে পুরনো ঢাকাতে, এদের একজন ইমাম আছে,
নোবডি নোজ, তাদের সম্পর্কে কেউ জানে না, কেউ খোঁজ খবর রাখে না। কিন্তু যেই মুহূর্তে ইরানের এই ঘটনাটা ঘটবে এবং যখন দেখা যাবে আলী খামেনিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে মাদুরের মতো, ওটা এত সহজ হবে না। এমনকি তাকে মেরে ফেললেও তছনছ হয়ে যাবে। যত রকম মার্কিন স্বার্থ আছে, মার্কিন লোকজন রয়েছে, কে নোবেল পুরস্কার পেয়েছে, কে পায় নাই, কে আমেরিকার জেনারেল, কে 4 স্টার জেনারেল, কোথায় কটা ট্যাঙ্ক আছে, ক্যান্টনমেন্ট, ডাজ নট ম্যাটার। পাগল হয়ে যাবে মানুষ। এই গেল একটা। 2 নম্বর হলো, এটা হলো শর্ট টার্ম, 48 আওয়ার্স, বা ধরুন আরও বেশি, 48 আওয়ার্স, 56 আওয়ার্স ধরতে পারেন, বা 72 ঘন্টা ধরতে পারেন। এই সময় আবেগটা কাজ করবে এবং এই আবেগে পুরো মুসলিম বেল্ট অর্থাৎ সিআইএস কান্ট্রি, রাশিয়ার মধ্যে যেগুলো, উজবেকিস্তান, কাজাকিস্তান, আর্মেনিস্তান, এগুলো, চীনে উইঘুর মুসলিমদের মধ্যে, এরপরে সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ভারতে, বাংলাদেশে, মানে পৃথিবীর 250 কোটি মুসলমানদের মধ্যে, মানে রীতিমতো 48 থেকে 72 ঘন্টার মধ্যে বারুদের মতো সব মানুষ রাস্তায় নেমে আসবে। চোখের সামনে যেখানে আমেরিকা আছে, যা কিছু আছে, সেটা কোকাকোলা হোক কিংবা সুইজারল্যান্ডের কিটক্যাট হোক, ডাজ নট ম্যাটার, আমেরিকার নাম শোনার সঙ্গে সঙ্গে সেখানে তছনছ হয়ে যাবে সব কিছু। দীর্ঘমেয়াদে আবার যদি এটাকে আপনি দীর্ঘমেয়াদ ধরেন, এই কারণে কিন্তু ওই যে খেলাফত, তারপরে মানে কামাল আতাতুর্কের জমানাতে যে খেলাফতের কারণে, তারপরে এই যে আয়াতুল্লাহ, এই যে পদ পদবীগুলো, মানে ইরান যে জিনিসগুলো করেছে, ধর্মীয় নেতা, এই ধর্ম এতটা সেন্সিটিভ যে এটাকে মোকাবেলা করার মতো ক্ষমতা এখন আমেরিকার এখনো হয়নি, টিল নাও। তো ধরুন এটি গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি হবে বলা যাচ্ছে না। যদি আমেরিকা জিতে যায়, তারপরে আমেরিকা যদি জিতে যায়, তাহলে এই যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সারা দুনিয়াতে রয়েছে, তুরস্কের এবি পার্টি, বাংলাদেশের এবি পার্টি, তুরস্কের একে পার্টি, বাংলাদেশের এবি পার্টি, পাকিস্তানের জামাত, ভারতের জামাত, বাংলাদেশের জামাত, তারপর মুসলিম ব্রাদারহুড, সেই মুসলিম ব্রাদারহুড হলো মিশরের, এরপর ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনটা রয়েছে, সেটা রয়েছে সিরিয়াতে, কাতারে, ইয়ামেনে, এরপর লেবাননে। তছনছ হয়ে যাবে। হামাস ফিনিশড। মানে ধর্মভিত্তিক যে রাজনীতিটা ইরানের এই পতনের সঙ্গে সঙ্গে, মানে প্রথমে যে 48 ঘন্টার পরে, এরপর যখন আমেরিকার দমন পীড়ন আরও শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে বাংলাদেশে যে সকল ধর্মভিত্তিক রাজনীতি রয়েছে, মসজিদ রয়েছে, তারপরে এমনকি মন্দির রয়েছে, এরপর মাদ্রাসা রয়েছে, যে সকল ইসলামী বক্তা রয়েছেন, সবগুলো আমেরিকার হিট লিস্টে এবং ব্ল্যাক লিস্টে চলে আসবে। এবং এই কাজ করার জন্য তারা ঠিক মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকবে, বিকজ ওখানে তারা যুদ্ধ করতে পারবে না। আমাদের মতো লোকজন যারা খুব ভীত সন্ত্রস্ত থাকে বেশিরভাগ সময়, মানে যখন আমরা রাগ হয়ে যাই, তখন আমরা এক ধরনের অতিরিক্ত সাহস দেখাই, আর যখন আমরা ভয় পেয়ে যাই, তখন আবার এক ধরনের সাহস, মানে আমাদের মধ্যে থেকে নর্মাল যে সাহসটা থেকে সেটাও চলে যায়। তো তখন কি হবে? দ্বিতীয় পার্টি গিয়ে দৌড়াও, পালাও। এখন আমরা কোথায় পালাবো বলেন তো? আমাদের দেশে 18 কোটি মানুষ কোথায় পালাবে? এই যে একটা অস্থির সময় ইরানকে কেন্দ্র করে যাচ্ছে, এটার যে সমস্যা, এই সমস্যাটা একটা বিশ্বযুদ্ধের মতো বা তার চেয়েও বেশি আমাদেরকে ভোগাবে আগামীতে। দ্বিতীয়ত, আমাদের এই মুহূর্তে রাজনীতির যে অভ্যন্তরীণ আওয়ামী লীগ সমস্যা, বিএনপির সমস্যা, এনসিপির সমস্যা, নির্বাচন সমস্যা, ডক্টর ইউনূসের সমস্যা, ব্যাংকিং সমস্যা, বিশ্বাস করেন এই ইরানের এই ঘটনা, যেটা আগামী উইদিন 7 ডেজের মধ্যে একটা সেটেল ডাউনের মধ্যে চলে আসবে বা একটা রেজাল্ট নিয়ে আসবে। আর সেই রেজাল্টের ফলে আমাদের এই এখনকার যে রাজনীতির হিসাব, এগুলো সব উল্টে যাবে। থার্ডলি, যদি ধরুন ইরান জিতে যায়, সেক্ষেত্রেও আমাদের দেশে মার্কিন মদতপুষ্ট যা কিছু আছে, সব কিছু তাদের গ্রহণযোগ্যতা হারাবে, ইমেজ হারাবে, এবং তাদের এই বাংলাদেশে দেখবেন যে ওরা মুভমেন্ট করতে ভয় পাবে। আমেরিকার সমস্ত যেখানে যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ড আপনি পিটার হাসকে দেখতে পাবেন না।
আপনি ডোনাল্ড লু যারা আছেন, জর্জ সরোজের নাম আমরা শুনছি। এই সমস্ত লোকজনের নামই আপনি ইরান যদি এই যাত্রায় টিকে যায়, আপনি এই ধরনের লোকের কোনো মুভমেন্ট বাংলাদেশে দেখতে পাবেন না। এমনকি মার্কিন রাষ্ট্রদূত দেখবেন যে তার মানে অফিস থেকে তিনি বের হচ্ছেন না। এই যে একটা টালমাটাল অবস্থা যাচ্ছে, আল্লাহ ভালো জানেন, বড়ই অশান্ত সময়। দেশ নিয়ে চিন্তা করব না ইরান নিয়ে চিন্তা করব, দেশ নিয়ে চিন্তা করব না আমেরিকা নিয়ে চিন্তা করব, নিজের জীবন নিয়ে চিন্তা করব না পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। প্রত্যেকটা মানুষকে এই যে দোদুল্যমানতায় ফেলে দিয়েছে, এটা বড় অর্শনী সংকটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে, ঘূর্ণিপাকের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ এই মহাবিপদ থেকে এই দেশ জাতিকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।